আমরা এখন এসে উপস্থিত হয়েছি সুবীর রাউতের কাছে। সুবীর রাউতের একাধিক পরিচয় রয়েছে, কিন্তু যেহেতু এক্স কাউন্সিলর এখনো পর্যন্ত ইলেকশন এখানে সংগঠিত হয়নি আইনি জটিলতার জন্য, কিন্তু আমরা শুনেছি জাস্ট রিসেন্ট রাজ্যপাল সিগনেচার করে দিয়েছে, ফাইল পাস হয়েছে, খুব দ্রুত শীঘ্রই বালি পৌরসভার ইলেকশন হবে এবং তখন আবার পৌরপিতা হিসেবে সুবীর রাউতকে দেখা যাবে। এলাকাবাসী বলছে, আমাদেরও ধারণা তাই, কারণ একজন সমাজসেবক হিসেবে সুবীর রাউতকে জানা এখানকার স্থায়ী বাসিন্দা এবং এনাদের বাবা কাকা ঠাকুরদার থেকে এই অঞ্চলের একটা যথেষ্ট পরিচিতি এবং স্বনামধন্য ব্যক্তি। তো আজকে অভিজ্ঞতার দিক থেকে 23 বছর বয়স থেকে রাজনীতিতে সূত্রপাত হয়েছে, কংগ্রেস থেকে তৃণমূলে আসা হয়েছে। তো বিশেষ করে এই লোকসভা কেন্দ্রের অনেকে চিন্তা ভাবনা করে কি হবে, তার কারণ রিসেন্টলি আমি দেখেছি যে বাবুন ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির একটা মতানৈক্য ঘটেছিল এবং বাবুন ব্যানার্জি ইতিমধ্যে এই অঞ্চলে ভোটার হিসেবে ভোটার লিস্টে নিজের নাম তুলেছিল, চেয়েছিল যাতে বাবুন ব্যানার্জিকে প্রসূন ব্যানার্জির বদলে তৃণমূল দল লোকসভায় পদপ্রার্থী করে, কিন্তু সেটা করেনি। তারপরে সবই ইতিহাস, আপনারা জানেন মমতা ব্যানার্জির সাক্ষাৎকার এবং মমতা ব্যানার্জির সাক্ষাৎকারের পরে কাউন্টার সাক্ষাৎকার বাবুন ব্যানার্জি দেয় যে দিদি যা বলেছে ঠিক বলেছে, কিন্তু প্রসূন ব্যানার্জি মানুষের কাজে যায় না, কোট আনকোট প্রসূন ব্যানার্জিকে পাওয়া যায় না এবং তাই নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। তো এই এলাকাকে যে ভালোভাবে চেনে এবং বয়োজ্যেষ্ঠ এবং তৃণমূলের একনিষ্ঠ কর্মী, এই বিষয়গুলোকে ক্লিয়ার করবার জন্য আজকে ওনার কাছে এসছি। যে দাদা, প্রথমে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে তোমার কাছে এলাম, যেহেতু তুমি অভিজ্ঞ ব্যক্তি রয়েছো, যে বাবুন ব্যানার্জি যে আঙুলটা তুলেছে প্রসূন ব্যানার্জির দেখে, যে রাজনীতিবিদকে 24/7 মানুষের সেবায় সবসময় থাকতে হয়। তো প্রসূন ব্যানার্জিকে তোমরা অ্যাজ এ এমপি হিসেবে পেয়েছো, তো কতটা মানুষের পরিষেবা দিয়েছে এতদিন ধরে, এবং কতটা তোমরা এতটা পরিষেবা পেয়েছো প্রসূন ব্যানার্জির কাছে, এবং বাবুন ব্যানার্জির কথাটা কতটা ঠিক না ভুল? প্রথম কথা, বাবুন ব্যানার্জি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি বাবুন ব্যানার্জিকে মৌখিকভাবে চিনি। দু একদিন কোথাও কোথাও খেলার মাঠেই হোক, যেখানেই হোক আমার আলাপ হয়েছে। বাবুন ব্যানার্জি কি বলেছে না বলেছে বা প্রসূন ব্যানার্জি কি তার সম্পর্কে জেনেছে, সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই, আমি কিছুই জানি না সে সম্পর্কে। এবার সবচেয়ে আর কথা হলো, আমার ব্যক্তিগত রাজনৈতিক দিক নিয়ে কি আপনি কিছু জানতে চাইছেন? একদম একদম, মানে তার আগে বলো যে প্রসূন ব্যানার্জিকে তোমরা কতটা পেয়েছো বা কতটা অ্যাক্টিভিস্ট হয়েছে তোমার কাজে, তোমার এলাকার কাজে, কিছু ফান্ড রিলিজের কাজে। তো সেই জায়গা থেকে প্রসূন ব্যানার্জিটা কতটা ইউজার ফ্রেন্ডলি ছিল তোমাদের, বা তোমাদের প্রয়োজনে তোমরা সেই কাজগুলোকে করিয়ে নিতে পেরেছো? আমার প্রসূন ব্যানার্জি সম্পর্কে কোনো বক্তব্যই নেই। সত্যি কথা বলতে গেলে দল করি এবং দলের ইনস্ট্রাকশনের বাইরে এক পাও বেরোই না, কারণ আমরা দীর্ঘদিন, আমার প্রায় রাজনৈতিক জীবন 40 বছর হয়ে গেছে। আমি অন্তত ভাবি, আমরা যেদিন ডেকেছি প্রসূন ব্যানার্জি এসছে, কোথায় প্রসূন ব্যানার্জি অ্যাবসেন্ট ছিলেন আমি জানি না, কারণ আমাদের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, এবং উনি শুধু এসছেন না, আমাদের এখানে এসে একদিন থেকেছেন, মানে সারাদিন থেকেছেন, খেয়েছেন। এখানে আশ্রম আছে যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ, আমাদের বলাতে উনি মঠেও এসছেন, এবং আমার দেওয়া প্রায় 4-5টা রাস্তা উনি সত্যি সত্যি করে দিয়েছেন, এবং প্রায় 59খানা রাস্তার লাইটও উনি লাগিয়ে দিয়েছেন। আমার প্রসূন ব্যানার্জি সম্পর্কে কোনো ক্ষোভ নেই, যথেষ্ট উনি সক্রিয়, এবং আমি খুব আনন্দিত হয়েছি প্রসূন ব্যানার্জির মতো একজন ওইটি ক্যান্ডিডেট আমাদের হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। দেখো, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীত্বের লড়াই, কিন্তু আমাদের এবারে ইলেকশনে তৃণমূল এবং বিজেপি কে পশ্চিমবঙ্গ থেকে বেশি লিড দেবে এবং কার ক্ষমতা বেশি, সেই ক্ষমতা দখলের লড়াই। এই ক্ষমতা দখলের লড়াই নিয়ে যদিও বা এখানে প্রসূন ব্যানার্জির বিষয়ে মানুষ নির্বাচিত করবে, প্রসূন ব্যানার্জিকে লোকসভায় জয়ী করবে কি করবে না এটা মানুষ ভাববে, কিন্তু তবু এলাকার মানুষের কাছে, মানে প্রতিটা ঘরে, তোমার ওয়ার্ডের প্রতিটা ঘরে
তোমাকে দেখে মানুষ কিন্তু প্রসূন ব্যানার্জিকে ভোট দেবে, কারণ তুমি 24/7 কতটা মানুষের কাছে গেছো, কতটা মানুষের কাজ করেছো। তো এই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি বালি পৌরসভার ইলেকশন এখনো পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে ডিউ টু কোর্টের রায় বা পরবর্তী বিভিন্ন পদক্ষেপের জন্য। তো সেই হারে মানুষ যদি তোমার কাছে চায়, তুমি ব্যক্তিগতভাবে অপারক বা রাজনৈতিক দিক থেকে পদের দিক দিয়ে অপারক, কারণ তুমি সেই পদটাকে এখন হোল্ড করছো না বা এই পদের ইলেকশন এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। তো মানুষ যখন তোমার থেকে এই পরিষেবাগুলো পাচ্ছে না, হয়তো বা পায়নি, তো সেই পরিষেবাগুলো না পাওয়ার জন্য সেটার এফেক্ট কি এমপি ইলেকশনে পড়তে পারে, কি মনে হয়? আমার প্রশ্ন হলো, আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন, অফিসিয়ালি হয়তো আমরা কেউ কাউন্সিলর নই, কিন্তু পার্টি কিন্তু তৃণমূল কংগ্রেস, কিন্তু যারা এক্স কাউন্সিলর, আমাদের দীর্ঘ প্রায় 4 বছর অতিক্রান্ত বালি পৌরসভার ভোট হয়নি, যে কোনো কারণেই হোক, রাজ্যপালের বাধা দানের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, কিন্তু আমাদের উপরই পুরো আস্থা রেখে এবং দলের নির্দেশ অনুযায়ী দল আমাদেরকেই কাজ করতে বলেছে। এবং আমরা কিন্তু মানুষের পাশে যেমন আগেও ছিলাম কাউন্সিলর থাকাকালীন, এখনো 100% তার চেয়ে বেশি মানুষকে বোঝাতে চেয়েছি যে আমরা কাউন্সিলর নই তো কি আছে, আমরা পাড়ার লোক, আপনার এলাকার লোক, আপনার যে কোনো কাজ, যে কোনো সমস্যা হলে আমাদের বলবেন। এবং আমার মনে হয় সক্রিয় ভূমিকা আমাদের আগের তুলনায়, কাউন্সিলর থাকাকালীন বুঝতে পারতাম না নতুন নতুন কি আমাদের ভূমিকা, কিন্তু যখন আমরা কাউন্সিলর ছিলাম না তখন আমরা খুঁজে খুঁজে বার করতাম, মানুষ যেন বদনাম না দিত যে যেহেতু কাউন্সিলর নেই সেহেতু কিছু করছে না। আমার মনে হয় এলাকার মানুষ ভাবে যে আমরা কাউন্সিলর না থেকেও কাউন্সিলরের চেয়ে বেশি পরিষেবা মানুষকে পৌঁছাচ্ছি। তোমার এই অঞ্চলটা বর্ডার অঞ্চলে, একদিকে প্রসূন ব্যানার্জি, একদিকে কল্যাণ ব্যানার্জি। তো এই দুজনকেই তোমাকে সমহারে সময় দিতে হচ্ছে, তাদের প্রচারে সময় যেতে হচ্ছে। এই ভোটের প্রস্তুতি, এই 11th আওয়ারে ভোটের প্রস্তুতি কিভাবে সারছো, কোন দিকটা কিভাবে দেখছো, তার আগে নিজের অঞ্চলটাই তুমি কিভাবে তৈরি করছো ভোটের মানুষের কাছ থেকে ভোট পাওয়ার জন্য? স্বাভাবিকভাবেই প্রশ্নটা তো তৃণমূল কংগ্রেস করি, যেহেতু আমাদের বর্ডার লাইন। আপনি যে প্রশ্নটা করলেন, একদিকে পঞ্চায়েত, একদিকে মিউনিসিপ্যালিটি মানে বালি মিউনিসিপ্যালিটি এলাকাভুক্ত আমাদের, শুধু আমার ওয়ার্ড না, আমরা মোটামুটি আমাদের দায়িত্ব পড়ে যে জেলা কমিটির, যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, আমার ওয়াইফ। সুদীপ ব্যানার্জির জন্য তাপস রায়ের দলত্যাগ, আপনি তাপস রায়ের প্রায় সমসাময়িক বয়স থেকে আপনি রাজনীতিটা করেন, তো এইটা রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এবং তারপরে কর্মীদের কাছে কতটা প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়, আপনার বিচারধারায় কি বলে? তৃণমূল কংগ্রেস দলটা এমন, আমি দীর্ঘদিন কংগ্রেস করার পর বুঝতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস দল বড়, কোনো ব্যক্তি বড় না, একদম 100%। আমার দীর্ঘ প্রায় রাজনৈতিক জীবন প্রায় 40 বছর অতিক্রান্ত, আমার কাছে একদম পারফেক্ট যেটা লাগে যে দল বড়, দলের চেয়ে কোনো ব্যক্তি কখনোই বড় হতে পারে না। দলের জন্য আমি ব্যক্তি, যদি আমার কোথাও নাম ডাক কিছু হয়, দলে ভালো কাজ করার জন্য হবো। অতএব কে থাকলো কে দলে গেল, হ্যাঁ, সাময়িকভাবে কেউ হয়তো ভাবতে পারে যে আমি বিরাট বড় কেউ কেটা হয়ে গেছে, কিন্তু আমার ধারণা কোনো রকম প্রভাবই পড়বে না। এবং মমতা ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেস, এবং মমতা ব্যানার্জি আগামী দিনেও, মমতা ব্যানার্জি না থাকার পরও তৃণমূল কংগ্রেস ঠিক থাকবে, এবং তার আদর্শ, মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে দলের যারা তৃণমূল কংগ্রেস করছে তারা চলবে, কোনো রকম অসুবিধাই হবে না। এই দলই বারাসাত লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিল এমপিকে যে তাকে এবারে লোকসভার টিকিট দেবে, তো সেই লোকসভার টিকিট সে না পাওয়ার জন্য ব্যারাকপুর লোকসভার প্রাক্তন এমপি অর্জুন সিং বিজেপিতে যোগদান করলো। তো দলের কমিটমেন্ট ফেলের জন্য কি অর্জুন সিং চলে গেল? কেন অর্জুন সিংকে টিকিট দেওয়া হলো না বলে আপনার কি ধারণা? দেখুন, এটা তো উচ্চতর নেতৃত্বের ব্যাপার। উচ্চতর নেতৃত্ব, তারা কোথায় কি ভালো করেছে মন্দ করেছে সেটা তারা বলতে পারবে। মানে আমার মনে হয় আমাদের ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির সারা পশ্চিমবাংলা ব্যাপী যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের জন্য মানুষ কিন্তু কোনো রায় ফায় কিছু চায় না। কে রায় গেল কে থাকলো, মানুষ তার চাহিদা পূরণ। যে রাজনীতি করতে গেলে আমরা কি পেলাম, সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতি করি না, মানুষ তো আপনাকে বললাম যে বাচ্চা হওয়ার আগ থেকে টাকা পাচ্ছে, বড় হলে ফ্রি স্কুলে ফ্রি পড়াশোনা পাচ্ছে,
মিড ডে মিলের জন্য যে বাচ্চা খেতে পারতো না, স্কুলে যেতে পারতো না, মিড ডে মিল পাচ্ছে, জুতো মুজো স্কুল ড্রেস পাচ্ছে, একটা বড় হতে এবং আগামী দিনে জীবনযাপন করতে, শিক্ষা প্রসার ঘটাতে যা যা দরকার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। অতএব আমার মনে হয় কোনো কিছুর ঘাটতি হবে না। কোনো ব্যক্তি নিয়ে রাজনীতি না, ব্যক্তি যদি একটাই হয়, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। এই ব্যক্তির পরিবারের লোকে যদি বলে পরিবারতন্ত্রের রাজনীতি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেখানে দিদি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরকম বিরোধীরা বলতে শুরু করছে। বাবুন ব্যানার্জির কথা আপনি শুনেছেন, যে এইখান থেকে মনে হচ্ছে না যে কোথাও কোথাও ভিতরে ভিতরে তৃণমূল কংগ্রেসটা ভেঙে যাচ্ছে? শুনুন, আপনারা এই কথা তো বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু প্রশ্নটা হলো, আমরা তো দেখেছি ইন্দিরা গান্ধী বা ভারতের জাতীয় কংগ্রেস 30 বছর ক্ষমতায় ছিল। অতএব তারও তো ছেলে ছিল রাজীব গান্ধী, তারও তো ছেলে ছিল সঞ্জয় গান্ধী, তার পরিবারের সব লোক তো করেছে। যদি তাদের ইমেজ খারাপ থাকতো তবে তো হতো না। আর তখন তো আরো ব্যাপার ছিল, কোনো সেনা দিয়ে ভোট হতো না, তাও মানুষ ভোট দিত। আর এখন তো সেনা দিয়ে কড়াভাবে ভোট দিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রেজাল্ট আরো ভালো হচ্ছে। কারণ মানুষ ভোটটা দেয় যে আমি কি পেলাম, সাধারণ মানুষের আশা করে যে আমি কি পেলাম, আমার পরিবার কি পেলো, আমার ছেলেরা খাওয়া পাচ্ছে না, আমার ছেলে কেন পড়াশোনা করতে পারছে না 5টা বড় লোকের ছেলের মতো। অতএব মানুষ জানে পড়াশোনা করতে গেলে শিক্ষার জগৎকে আরো প্রসার ঘটাতে হবে, এবং মানুষ জানে শিক্ষা না পেলে পরে কোনো মানুষ জীবনে দাঁড়াতে পারে না। এবং তার জন্য খাওয়া পড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করছে, যা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা মমতা ব্যানার্জিকে ফলো করে যা যা করার, মমতা ব্যানার্জি যা করছে সেই পথে হাঁটছে। জানে এই পথে হাঁটলে পরে মমতা ব্যানার্জি জীবদ্দশায় বা আগামী দিন তৃণমূল কংগ্রেসকে সরানো খুব পশ্চিমবাংলায়। এবং অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি নেতৃত্ব, অভিষেক ব্যানার্জি যেভাবে কাজ করে চলেছেন যুব সমাজকে নিয়ে বা সারা বাংলার মানুষকে পাশে রাখার জন্য, আমি মনে করছি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে মানুষ কখনো ভুলতে পারবে না। আগামী দিনে তৃণমূল কংগ্রেসে থাকবে। আমরা থাকি না থাকি, মানে আমাদের বয়সের কারণে যদি আমাদের কোনো ঘাটতি হয়ে যায়, কিন্তু অভিষেক ব্যানার্জি, তারপরে মমতা ব্যানার্জি, তারপর অভিষেক ব্যানার্জি, তারা দলের অনেক দূর অব্দি দলকে পৌঁছে দেবে। হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল কালকেই অ্যারেস্ট হলো। এইভাবে বিরোধী ইন্ডিয়া জোটে বা বিরোধী দলের একের পর এক মুখ্যমন্ত্রীরা আজ জেলে। কালকে সুকান্ত মজুমদার বলছে অপেক্ষা করুন, এই একই কেস হতে পারে কিন্তু অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির ক্ষেত্রে। যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, আদৌ কি আপনার মনে হয় যে ভোটের আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে? আর যদি হয় সেক্ষেত্রে কি তৃণমূলের মেরুদণ্ড সোজা থাকবে, না পরিস্থিতি অনুযায়ী প্ল্যানিং তখন বদলে যাবে? পশ্চিমবাংলায় বিজেপি বলতে কিছু নেই। আর আমরা এতদিন দেখলাম যে দিলীপ ঘোষ, তার আগেও আমরা যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকেও দেখেছি, এখন দেখছি সুকান্ত বাবুকে। উনি দিলীপ ঘোষ বড় না উনি নিজে বড়, এই নিয়ে কিন্তু ওদের বিশাল প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমি তো আমার দলের কথা এতক্ষণ বললাম, কিন্তু বিজেপির ভোট বিজেপিকে দেবে কিনা, কারণ সুকান্ত মজুমদার ভাবছে যে আমার ক্যান্ডিডেট হলে পরে, যা দেখছি টিভিতে, যে আমার ক্যান্ডিডেট, আমার লোক না হলে, আমার লোক পদে না থাকলে, আমার লোক ক্যান্ডিডেট না হলে অপোজিট যারা আছে দিলীপ বাবুর লোকেরা, তাদেরকে কিন্তু আমরা মানবো না। অতএব মানামানির ব্যাপারটা ওরা আগে ঠিক করুক, তারপরে তৃণমূলের সঙ্গে লড়াই হবে ওদের। ওরা আগে নিজেরা ঠিক করুক। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে দেওয়া, অনেকে বলছে এইটা মাস্টার স্ট্রোক তৃণমূলের এই লোকসভা নির্বাচনের আগে। আবার বিজেপির ক্ষেত্রে রাম মন্দিরে সাড়া পাওয়া, অনেকে বলছে এই রাম মন্দিরই এবার 2024 লোকসভা নির্বাচনের মাস্টার স্ট্রোক। টিআরপির দিক দিয়ে কে এগিয়ে যাবে, তুমি যদি একটু বলো। বলছি যে রাম মন্দিরটা কোথায় হচ্ছে বলুন তো? যারা দিন আনে দিন খায়, গরিব মানুষ সারাদিন কাজ করে, এবং যারা এলাকার সাধারণ মানুষ, তারা কি রাম মন্দির, আমরা তো বেড়াতে যাই, রাম মন্দিরে বেড়াতে গেলে তো আমিও যেতে পারি, যে কোথায় রাম মন্দির হয়েছে একটু দেখে আসি, ঠাকুরের প্রতিষ্ঠান। আমরা পুরীতে যাই না জগন্নাথের মন্দির দেখতে চাই? আমরা বেনারসে যাই না? আমরা বেনারসে যাই, এই বেনারসে মহাদেবের মন্দির, আরো যা যা আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো রাম মন্দির হলে পরে যাবে টুরিস্ট। উন্নয়নের প্রসঙ্গ বলছো, এইবারের ইলেকশনের আগে যেভাবে
ইডি সিবিআই সাঁড়াশি আক্রমণ হচ্ছে, বিশেষ করে একাধিক পৌরসভার রিক্রুটমেন্টের ওপর আঙুল তুলেছে বিরোধীরা, এবং ইডি সিবিআই তদন্ত হচ্ছে, ইতিমধ্যে ডেকে পাঠিয়েছে একের পর এক প্রথম শ্রেণীর মন্ত্রীরা এবারে জেলে। তো এই এত বিষয় মানুষের কাছে, করাপশন করাপশন করাপশন, এই বললে যে গরিব মানুষের কাছে মানুষ ভোট দেবে, কিন্তু মানুষের যদি চাকরি চলে যায়, মানুষ যদি চাকরি না পায় এবং সেখান থেকে দুর্নীতিগ্রস্ত মানুষদের চাকরি হয়ে যায়, তো এই মানুষেরাই কি জবাব দেবে বলে তোমার মনে হয়? ব্যাপার হচ্ছে আজকে আপনি এইসব দেখছেন দুর্নীতি, আপনি বলুন তো বিগত 34 বছরের বাম জামানা ছিল, কোনো বিরোধী লোকের চাকরি হচ্ছে? এখন তো ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, ভোটের সময় সেনা দিয়ে ভোট হচ্ছে। আগে 34 বছরের না বাম জামানায় না সেনা দিয়ে ভোট হয়েছে, না চাকরির ব্যাপারে কোনো কথা উঠেছে। সব সিপিএম এর লোক ছাড়া কেউ চাকরি পায়নি। আজকে হচ্ছে আমার ছেলেও তো চাকরি পায়নি, অনেক ঘরের ছেলে চাকরি পায়নি। দেখুন না সাধারণ মানুষ করে যান, সমস্ত বোর্ডের মাধ্যমে চাকরি হচ্ছে, এখন কোনো দুর্নীতিই নেই। অতএব এই ব্যাপারে তো আমার মনে হয় আপনারা সাংবাদিকতা করেন, আপনারা বা সাধারণ মানুষের কোনো বক্তব্য নেই। এখন জানে যারা চাকরি পাচ্ছে খুব স্বচ্ছভাবে হচ্ছে, চাকরি নিয়ে কোনো দুর্নীতির কথা, এটা একটা রাজনৈতিক প্রলেপ ছাড়া আর কিছু না। প্রসূন ব্যানার্জির হয়ে এখন সকাল বিকেল ছুটতে হচ্ছে, যত দিন যাচ্ছে তত প্রচার বাড়ছে। সারাদিন আমরা এমনিই জানি তুমি খুব ব্যস্ত মানুষ থাকো, তোমার সোশ্যাল কাজ একটা পাশে থাকে, একটা রাজনৈতিক কাজ কর্মকাণ্ড নিয়ে থাকো, বৌদিও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। সারা দিনটা চলছে কিভাবে, প্রচার অভিমুখে এখন কিভাবে সারা দিনটাকে কাটাচ্ছ যদি একটু বলো। আপনি এমন সময় এসছেন, আমি সকাল থেকে প্রসূন ব্যানার্জির সঙ্গে প্রচার করে টোরে বাড়িতে এসে সবে স্নান করে হাফ প্যান্টটা পরছি, আপনি আমার কলিং বেলটা বাজিয়েছেন। এখনো কিন্তু আমার খাওয়া হয়নি। যাই হোক, আমার চেয়ে বাড়িতে একদিন দেরিতে খেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনারা যে এত দূর থেকে এসছেন, যেটা আপনাদের কাজ, সত্যি কথা, যে মানুষের কথা বলার সুযোগ হলো আপনারা মিডিয়া। এবার মিডিয়ার কাছে কে কি প্রচার করবে, কে কি বলবে, সেটা আমি জানি না, আমার বক্তব্য আমি রাখলাম। এবং কিন্তু এই মিডিয়াকে, এই প্রসঙ্গে আপনার কথা ধরে বলছি, আপনাদের দলই মিডিয়ার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে না? দুটো ঘটনা, শঙ্কু পান থেকে আরম্ভ করে সুমনদের কাছে সমন পাঠানো, তো এইগুলো মিডিয়ার কণ্ঠরোধ করার কোনোভাবে চেষ্টা করা হচ্ছে না, কি বলবে? শুনুন না, আমি আদার ব্যাপারে জাহাজের খবর জানতে চাইছেন। অতএব কথা হলো, সেই উপরওয়ালার বড় বড় রাজনীতির জায়গায় আমি এখনো পৌঁছাইনি। যদিও আমি হাওড়া জেলার ভাইস প্রেসিডেন্ট, মোটামুটি বেলুর বালি বা অন্যান্য কনস্টিটিউন্সিতে মিটিং মিছিল করতে যাই, কিন্তু কথা হলো এই মিডিয়া সম্পর্কে এই বাকি যেগুলো প্রশ্ন করলেন, সেগুলি এত উত্তর আমি দিতে পারবো না। একদম শেষ প্রশ্ন, সামনে ইলেকশন, প্রসূন ব্যানার্জির হয়ে লড়াই করা সুবীর রাউত কি বলবে এবার ভোট নিয়ে সাধারণ মানুষকে? ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু বিগত দীর্ঘ কয়েক বছর, আপনাকে বললাম প্রায় 40 বছর রাজনীতি করি। ভোট আসলেই, ভোটের দামামা বাজলেই শুধু আমরা রাস্তায় থাকি না। আমার তো একটা আলাদা পরিচয়, আপনি জানেন, আমি এক্স কাউন্সিলর ছিলাম। এবং কাউন্সিলর ছিলাম বলে কিছু না, এখনো তো আমরা কাউন্সিলর নেই, কিন্তু মানুষ আমাদের কাউন্সিলর বলে মনে রাখে বা মনে করছে। কারণ কি জানেন তো, মানুষের কর্মকাণ্ডের উপর মানুষ বিচার করে। একটা ফুটবল খেলোয়াড় যদি ভালো ফুটবল খেলে, সুরজিৎ সেনগুপ্ত, হ্যাঁ, তাকে কিন্তু ভালোবাসা সবসময়, যাই হোক, হ্যাঁ, ফুটবল খেলোয়াড় এসে সুরজিৎ সেনগুপ্ত এসছে, তার কিন্তু প্রভাব থাকে শেষ অবধি। কোনো অনুষ্ঠানে গেলে এই সুরজিৎ সেনগুপ্ত এসছে, চল দেখি। এবং আমি মনে করি আমাদের সেভাবে দেখার দরকার নেই, কারণ এটা আমাদের ডিউটি। যে আমাদের ডিউটিটা কিরকম জানেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে চলে আসে, বলে সুবীর দা, আমার বাড়ির পায়খানাটা উপচে পড়ছে, দাদা আমার পায়খানাটা একটু পরিষ্কার করে দেবেন না? আমি তখন হাসতে হাসতে বলে, পরিষ্কার তো অবশ্যই হবে, কিন্তু আমি নিয়ে যেতে পারবো না, কারণ ঝাড়ের বালতি আমার কাছে নেই। কিন্তু সঙ্গে সঙ্গে তার বাড়িতে 2 ঘন্টার মধ্যে আমি লোক পাঠিয়ে দিই, এর পরিষ্কার করে দেয়। অতএব মানুষের ভোট নিয়ে নেতা হওয়া, মন্ত্রী হব আমি, কাউন্সিলর হব আমি, আর মানুষের কথা শুনবো না, মানুষের পাশে থাকবো না, এ রাজনীতি করি না। ভবিষ্যতে যদি আমার কোনো রকম এরকম চিন্তা ভাবনা আসে, তাহলে মানুষ আমাকে এমনিই ছুড়ে দেবে বা আমাদের মতো কাউন্সিলরকে ফেলে দেবে, কারণ পরীক্ষা কিন্তু 5 বছর পর পর হবে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মধ্যে নব্য এবং
প্রাচীন মানে সিনিয়র রাজনীতিবিদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছিল এবং অভিষেক ব্যানার্জি একদম পরিষ্কার বলছে যে এজেড মানুষদের পক্ষে ছুটে ছুটে রাজনীতি করা সম্ভব নয়, ইয়ং ব্লাডকে তুলে নেওয়া উচিত। কিন্তু এবারে দেখলাম দুটো প্রার্থী, সৌগত রায়, সুদীপ ব্যানার্জি এজেড পার্সন। এবং যদি আমরা এই বালিতে আসি যে আপনার এজেড এতে আপনাকে ধরা না হলেও যে আপনার অভিজ্ঞতা দলের ক্ষেত্রে খুব প্রয়োজন, বিশেষ করে প্রসূন ব্যানার্জির এবারে ইলেকশন, যেহেতু বাবুন ব্যানার্জির কাউন্টার অ্যাটাক বা সেই কথাবার্তাগুলোর জন্য অনেক বেশি এজেড পার্সনদের গ্রহণযোগ্যতা রয়েছে এবারের ইলেকশনে। এই নব্য তৃণমূল বা সিনিয়র এই তৃণমূলের যে এই ডিভাইডেশনটা, এইটা আখেরে আপনাদের দলের ক্ষতি হচ্ছে না? শেষ প্রশ্ন। আমার কথা হলো নব্য তৃণমূল বলে বা এই যে তৃণমূল বলে আমার কোনো ধারণাই নেই। কারণ আমি জানি তৃণমূল কংগ্রেস একটা পরিবার। তৃণমূল কংগ্রেসের নব্য বা পুরনো বা এজের যেটা বলছেন আপনি, কম বয়স বেশি বয়সের কথা, আমি মনে করি সব তৃণমূল কংগ্রেসের একই জায়গা, একই রকম মেন্টালিটি। এবং তারা সবাই ভোটের সময় যারা তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস সমর্থক বা যারা নাও করে, তারা সব ঠিক জায়গায় আছে। এবং যার যেরকম শারীরিক ক্ষমতা, বয়স অনুযায়ী যে যতটুকু পারে অবশ্যই সে ক্ষমতা দেয়। মানে ক্ষমতা না থাকলেও আমরা দেখেছি অনেক বয়স মানুষ, আজকে সকালবেলাও যখন আমরা পদযাত্রায় করলাম, হ্যাঁ আমার থেকেও বয়স্ক মানুষ পদযাত্রায় হাঁটছে। অতএব যতক্ষণ শরীরে ক্ষমতা থাকছে, রাজনৈতিক ইচ্ছা নিয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। একদম তাই। দাদা, 42টা আসনের মধ্যে তৃণমূল কতগুলো পাবে এবারে তোমার চিন্তা ভাবনায়, তোমার কি মনে হয়? হ্যাঁ, সবগুলি পাবে আমার চিন্তা ভাবনা। কারণ না পাওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস সবগুলি পাওয়ার আমি আশা করি। কারণ সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে এত কাজ হয়েছে, পাহাড় থেকে সমুদ্র কোথাও কাজের বাকি ছিল না। অতএব আমার মনে হয় পশ্চিমবাংলা 42-এ 42 তৃণমূল হবে। এটাই হবে এবারে ভারতবর্ষের পশ্চিমবাংলার লোকসভার রিপোর্ট। 42-এ 42 বলছে, এবং চারিদিকে পরিস্থিতি অনুযায়ী মানুষ কাকে ভোট দেবে, কি হবে, সেই নিয়ে আমরা আবার আসছি আপনাদের কাছে আরো অন্য সাক্ষাৎকার নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।